ওকে, আমরা গতদিন হচ্ছে এইখানে প্রবলেমে পড়ছিলাম, এই 0.034 কই থেকে আসলো সেই এক্সপ্লেনেশনটা আমরা দিতে পারি নাই। তো তার ব্যাখ্যাটা আজকে দিচ্ছি। আমরা জানি যে বাতাসে শব্দের বেগ ভি হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড নিয়ে যাই তাহলে এটা হবে 34000 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, সেম প্রবলেম যদি হয় সমস্যা নাই, আমি ক্লাস রেকর্ড করতেছি, আলটিমেটলি সব আপলোড দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা যখন থেকে শুনতে পারো আবার লেকচার তো তোমরা শুনে নিতে পারবা। স্যার বোঝা যাচ্ছে না আবার স্যার। বললাম যে আমি রেকর্ড করতেছি, ঠিক আছে, সো প্রবলেম নাই, তোমরা রেকর্ডিং থেকে দেখে নিতে পারবা। বুঝতে পারলা এখন? জি স্যার, জি স্যার। ওকে, তো এটা তাহলে আমরা পাইলাম 34000 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার যদি এটাকে মিলি সেকেন্ডে নেই তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো এটাকে 1000 দিয়ে ভাগ দিলে আসবে 34 সেন্টিমিটার পার মিটার পার মিলি সেকেন্ড। এখানে ভুল করতেছিলাম, 3.4 লিখছিলাম গতদিন, এটা আসলে 34 হবে। এটা লিখলেই আলটিমেটলি মিলে যেত সবকিছু। যাই হোক, 34 সেন্টিমিটার পার মিলি সেকেন্ড। এবার আমরা এখানে আমাদের ট্রিগার পিনটাকে হাই এবং লো করার সব হিসাব নিকাশ করছিলাম হচ্ছে মাইক্রো সেকেন্ডে। দ্যাটস ওয়াই আমাদের এই এই ভেলোসিটির যে মেজারমেন্টটা সেটাও করতে হবে মাইক্রো সেকেন্ডে। সুতরাং শব্দের বেগটা মাইক্রো সেকেন্ডে কত সেটাতে নিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে মিলি সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ডে নিয়ে যেতে হলে 1000 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে 34 কে 1000 দিয়ে ভাগ দিলেই এই 0.034 চলে আসবে। এখন কি শোনা গেল? আমার কথা বোঝা গেল? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। তো এটাই ছিল হচ্ছে গত দিনের সেই কনফিউশনটা, 034 কই থেকে আসলো। এই যে এটা হচ্ছে তার এক্সপ্লেনেশনটা। এটা মাইক্রো সেকেন্ডে নিলেই আমরা ইজিলি 0.034 নিয়ে আসতে পারতাম। এবং কেন মাইক্রো সেকেন্ডে আনছি তার রিজনটা হচ্ছে আমাদের ট্রিগার পিনের হাই লো হওয়ার সকল ক্যালকুলেশন হচ্ছে মাইক্রো সেকেন্ডে। সুতরাং আমাদের এই ভেলোসিটির ক্যালকুলেশনটাও করতে হবে মাইক্রো সেকেন্ডে, মিলি সেকেন্ড বা সেকেন্ড দিয়ে করলে হবে না। ওকে, যাই হোক, তো আমরা এখন আমাদের আজকের এক্সপেরিমেন্টে যাই। এটা গত দিনেরটা ছিল, জাস্ট একটা কনফিউশনের পার্ট ছিল। তো আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট। আমরা এক্সপেরিমেন্ট 6 আগে করে ফেলছি, আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 5। তো এক্সপেরিমেন্ট নাম্বার 5 এ আমরা একটা টেম্পারেচার সেন্সরকে কিভাবে আমাদের আরডুইনোর সাথে কানেক্ট করতে হয় সেই সম্পর্কে শিখব। সুতরাং একটা টেম্পারেচার সেন্সর যা কিনা আমাদের পরিবেশ থেকে টেম্পারেচার মেজার করতে পারে, এই সেন্সরটাকে আমরা আমাদের আরডুইনোর সাথে কানেক্ট করব এবং সেই অনুযায়ী কোড লিখে আমাদের এই যে ল্যাবে এক্সপেরিমেন্ট গুলো করছি সেই ল্যাবের টেম্পারেচারটা মেজার করব। বুঝতে পারলাম সবাই? এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায় স্যার। ঠিক আছে। তো আমরা যে ল্যাবে যে এই ল্যাবে যে আইসিটা ব্যবহার করব আমরা আমাদের টেম্পারেচার সেন্স করার কাজে, সেই আইসিটার নাম হচ্ছে LM32। ঠিক আছে, তো আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি একটা LM32 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই LM32টা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই LM32-র টোটাল 3টা পিন আছে। ঠিক আছে, সাধারণত LM35 স্যার। সরি LM35 মাথাটা গেছে আসলে। LM35 ইউজ করব আমরা টেম্পারেচার সেন্সর হিসেবে। তো সাধারণত এই সেন্সর গুলো এরকম 2-3টা বা 4টা করে পিন থাকে। তো আমরা খুব লাকি যে এটা শুধুমাত্র 3টা পিন আছে, সুতরাং কানেকশন দেওয়া খুবই সহজ। তো এটা যে 3টা পিন আছে তার প্রত্যেকটার পরিচয় দিচ্ছি। প্রথম যে পিনটা সবচেয়ে লেফট সাইডে সেটা হচ্ছে আমাদের ভিসিসি, অর্থাৎ সাধারণত যেটা আমাদের আরডুইনোর 5 ভোল্টের সাথে কানেক্ট হবে। অলরেডি তো এটা বুঝে যাওয়ার কথা, কারণ তোমরা অলরেডি তো সোনার সেন্সর তো গতদিন দেখাইলাম, তাই না? তো সেটার তো হচ্ছে যে ভিসিসি, সেটা আমরা 5 ভোল্টের সাথে কানেক্ট করছিলাম, মনে আছে? জি স্যার। তা আর হচ্ছে সবচেয়ে রাইট সাইডে যেটা সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিন, সেটা আরডুইনোর গ্রাউন্ডে যায়, এটা এটা সবাই জানে। তো মাঝখানের যে পিনটা, সেই মাঝখানের পিনটাকে বলা হয় অ্যানালগ আউট পিন। তার মানে হচ্ছে আমাদের এই LM35 সকল ডেটা অ্যানালগ, মানে সকল অ্যানালগ ডেটা সে মেজার করতে পারে, কোনো ডিজিটাল না। এই কারণে আমরা আমাদের আরডুইনো ডিজিটাল পিনের সাথে এই সেন্সরটা কানেক্ট করতে পারবো না। খেয়াল করে দেখো, সোনার সেন্সর কিন্তু আমরা খুব সুন্দর মতো আমাদের ডিজিটাল পিন 9 এবং 10 এর সাথে কানেক্ট করে দিয়েছিলাম। খেয়াল আছে সবার? কতদিন আমরা ইকো আর হচ্ছে ট্রিগার পিন দুটো ইউজ করছিলাম, 9 আর 10 নাম্বার পিনে লাগাইছিলাম ডিজিটালের। জি স্যার। কিন্তু আমাদের এই টেম্পারেচার সেন্সরটা ব্যবহার করতে গেলে আমরা
ডিজিটাল পিনকে ব্যবহার করতে পারবো না, কারণ এই LM35 নিজের সেন্স করার মাধ্যমে যে টেম্পারেচারটা পায় সেটা অ্যাকচুয়ালি অ্যানালগ কোয়ান্টিটি। তোমরা অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে একটু পার্থক্য আশা করি জানো। একটা অ্যানালগ সিগন্যালের উদাহরণ হচ্ছে ধরো একটা নর্মাল সাইনোসয়েডাল সিগন্যাল, এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে 0 এবং 1। তো একটা লেভেলের চেয়ে ছোট হলে 0, একটা লেভেলের চেয়ে বড় হলে 1। এরকম 0 1 0 1 বিটের মাধ্যমে যা আমরা ট্রান্সফার করি সেটাকে বলা হয় ডিজিটাল ডেটা, তাই না? আমরা কম্পিউটারে যা কিছু অ্যাকচুয়ালি দেখতে পাই বা মনিটরে যা দেখতে পাই সবকিছু কিন্তু আলটিমেটলি ডিজিটাল ডেটা। তো আমাদের এই LM35 আইসিটা মেজার করে অ্যানালগ ডেটা। তাহলে তুমি যদি তোমার কম্পিউটারের স্ক্রিনে টেম্পারেচার দেখাতে চাও তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে আগে এই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হবে, যেটাকে বলা হয় এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। ঠিক আছে? তো এই আমাদের এই কোর্সে এই একমাত্র শুধুমাত্র এই একটা সেন্সরই আছে যে সেন্সরটা হচ্ছে আমাদের এডিসি দরকার পড়ে, মানে যার জন্য এডিসির প্রয়োজন আছে। এটা ছাড়া আর যতগুলো এক্সপেরিমেন্ট আমরা দেখছি তার কোনোটাতেই কিন্তু এডিসির কোনো কিছুই প্রয়োজন পড়ে নাই, রাইট? তো এই LM35 যখন আমরা ব্যবহার করব তখন এর মাঝখানের যে পিনটা, যেটাকে অ্যানালগ আউট পিন বলা হয়, তাহলে এটাকে আমরা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করতে পারতেছি না যখন, তাহলে এটা কানেক্ট করবোটা কোথায়? আমাদের আরডুইনোতে লাকিলি 6টা অলরেডি অ্যানালগ পিন রেডি আছে, যেগুলোকে বলা হয় অ্যানালগ ইনপুট পিন, এবং সেগুলোর নাম্বারিং করা ছিল হচ্ছে A0 থেকে শুরু করে A5 পর্যন্ত, টোটাল 6টা। খেয়াল আছে? প্রথম যেদিন আরডুইনোকে পরিচয় করে দিছিলাম জি স্যার। সেদিন বলছিলাম যে আমাদের আরডুইনোতে হচ্ছে ডিজিটাল পিনের একটা সাইড আছে, অ্যানালগ পিনের একটা সাইড আছে, আর পাওয়ার সাপ্লাই রিলেটেড একটা সাইড আছে। তো এই অ্যানালগ যে 6টা পিন ছিল A0 থেকে শুরু করে A5 পর্যন্ত, তো সেই অ্যানালগ পিনের ধরো আমরা 0 নাম্বারে আমাদের A0 তে এই অ্যানালগ আউটটা কানেক্ট করে দেব। এখন এই অ্যানালগ পিনগুলোর ভিতরে ইন্টারনালি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বসানো আছে। তার মানে তোমার সেন্সর ওটাকে অ্যানালগ ভ্যালু দিলে নিজ দায়িত্বে আরডুইনো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে নেবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। বুঝতে পারলাম? তোমাদের কিন্তু কুইজে এই টাইপের প্রশ্ন আসতে পারে যে তোমাদের ইউজ করা কোন সেন্সরটা আমরা ডিজিটাল পিনে ব্যবহার করতে পারবো না, এবং অ্যানালগ পিনেই ইউজ করতে হবে কেন, অন্যগুলোতে ইউজ করতে কি সমস্যা? বুঝতে পারলাম সবাই? জি স্যার। স্যার তাহলে স্যার এই আরডুইনো অটোমেটিক এটা মানে নিয়ে নিবে স্যার? এক্স্যাক্টলি, ও কিন্তু অ্যানালগ ভ্যালু মেজার করে দিবে, বুঝছো? কিন্তু আরডুইনোর অ্যানালগ ইন এই যে 6টা পিন আছে এদের ভিতরে হার্ডওয়্যারে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বসানো আছে। ও সেই অ্যানালগ ভ্যালু নিয়ে নিজেই প্রসেস করে ডিজিটাল ভ্যালু ক্রিয়েট করে কম্পিউটারকে দিয়ে দিবে। তারপর তুমি যখন মনিটরে প্রিন্ট করবা তখন হচ্ছে একদম ডিরেক্ট ডিজিটাল ডেটা প্রিন্ট করতে পারবা। ধরো তো কোনো সংখ্যা প্রিন্ট করবে তুমি অ্যাকচুয়ালি, বাট সেগুলো আসলে কোন একটা ডিস্টিংক্ট ডিজিটাল বিটের সাথে করেসপন্ড করতেছে। ঠিক আছে? এবং ওকে স্যার। আমাদের এই আরডুইনোতে যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ব্যবহার করা হয়েছে তার বিট সংখ্যা হচ্ছে 10, সেটাকে 10 বিট কনভার্টার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো 10 বিট কনভার্টার মানে এটার সিগনিফিকেন্সটা কি সেটা একটু বুঝাচ্ছি, ওয়েট। ধরো যে একটা 1 বিটের কনভার্টার যদি আমরা বলি, 1 বিট কনভার্টার, সেই 1 বিট কনভার্টারে অপশন থাকে শুধুমাত্র দুইটা, হয় 0 অথবা 1। ঠিক আছে? তো এই অপশনের সংখ্যাকে আমরা প্রকাশ করি এইভাবে 2 টু দি পাওয়ার 1। এখন যদি আমাদের এইরকম বিটের সংখ্যা থাকে দুইটা, ঠিক আছে, বিট দুইটা, তাহলে আমাদের এরকম অপশনের সংখ্যা থাকবে টোটাল 4টা। কি কি? 0 0 0 1 1 0 এবং 1 1। খেয়াল করলা এই 4টা কম্বিনেশন পসিবল না? 4টা কম্বিনেশন তো পসিবল, তাই না? জি স্যার। জি স্যার। জি আর কোনো কম্বিনেশন বানাতে পারবা তুমি 0 0 আর 1 দিয়ে? না স্যার। মানে 2 বিটের ক্ষেত্রে তো এর চেয়ে বেশি পসিবল না। না তো স্যার। এই 4কে আমরা লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার আকারে, তাই না? জি স্যার। তাহলে অলরেডি প্যাটার্নটা বুঝতে পারতেছো? যদি 1 বিটের জি, স্যার। হতো কনভার্টার তার জন্য 2 টু দি পাওয়ার 1, যদি 2 বিটের কনভার্টার হয় তার জন্য 2 টু দি পাওয়ার 2, তাহলে 10 বিট হলে কত হবে? টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024। 1024। ঠিক আছে? তো এর অর্থ হচ্ছে আমাদের এই যে আরডুইনোর যে অ্যানালগ পিন আছে সে যখন ডিজিটালে কনভার্ট করবে তখন সে 0 থেকে শুরু করে 1023 এতগুলা পর্যন্ত হচ্ছে তার অপশন আছে হাতে। ঠিক আছে?
তো প্রতিটা ভোল্টেজের ভ্যালুকে আসলে তো আরডুইনো সবকিছু ভোল্টেজ দিয়ে বোঝে, ও তো আসলে টেম্পারেচার বোঝে না, বুঝছো? আমাদের এই LM35 টেম্পারেচার দিক আর যাই দিক না কেন, ও সেটাকে ভোল্টেজে কনভার্ট করে নেবে, তারপর তার সাথে ক্যালকুলেশন করে তোমাকে রেজাল্টে দেখাবে। এই সকল আইসি কিন্তু সবসময় শুধু ভোল্টেজ বোঝে, অন্য কোনো কিছু বোঝে না। তুমি এটাকে প্রেসার দাও, টেম্পারেচার দাও, যাই দাও না কেন, ও সেটাকে আলটিমেটলি ভোল্টেজে কনভার্ট করে নেবে। তো আমাদের আরডুইনো কিন্তু 5 ভোল্টে কাজ করে, তাই না? এটার হাইয়েস্ট সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তো এই জন্য এই আরডুইনোর 5 ভোল্টের সাথে করেসপন্ড করে হচ্ছে আমাদের যে হাইয়েস্ট ভ্যালুটা, অর্থাৎ 1023। এটাই আমাদের হাইয়েস্ট ভ্যালু, তাই না? কারণ আমাদের কম্বিনেশন আছে হচ্ছে 0 থেকে শুরু করে 1023 পর্যন্ত। তাহলে 0 ভোল্ট করেসপন্ড করবে হচ্ছে 0 সাথে, 5 ভোল্ট করেসপন্ড করবে 1023 এর সাথে। মানে টোটাল আসলে 1024, ওই 1023 বলো 24 বলো একই আসবে আলটিমেটলি, সমস্যা নাই। এই পার্টটাকে সবাই বুঝতে পারলাম? স্যার এখানে 1023 কেন স্যার? একটা বিট 0 থেকে ধরা হয়েছে, ওখানে কি একটা বিট চলে গেছে এজন্য? এক্স্যাক্টলি। তুমি হিসাব করে দেখো, তুমি যদি 1 থেকে হিসাব করো তাহলে আসবে 1024 পর্যন্ত, কিন্তু যদি 0 থেকে হিসাব করো তাহলে আসবে 1023 পর্যন্ত, জি স্যার। তাই না? এটাই আর কি। যাই হোক, তাহলে আমরা আপাতত শিখে ফেললাম যে আমাদের এই LM35 কে আমরা কিভাবে কানেকশন দিতে পারি এবং এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারলাম, যে এটা অ্যানালগ ওয়েতে টেম্পারেচারটাকে মেজার করতে পারে, সেন্স করে তার করসপন্ডিং একটা ভোল্টেজ ভ্যালু সে ক্রিয়েট করে। তো পিনে সেই পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে, তো যে পরিমাণ ভোল্টেজ পাওয়া গেল তাকে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ টুন করে আমাদেরকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টাইপের বোধগম্য কোন একটা সংখ্যায় নিয়ে আসা লাগবে, এই আর কিছু না। ঠিক আছে? তো আমরা তাহলে দেখি যে এটার জন্য আমাদের কোডটা কি হবে। ঠিক আছে, কোডটা দেখে তারপর আমরা হচ্ছে ইয়েতে চলে যাব, ভিডিওতে চলে যাব। আচ্ছা, ফ্লোট টেম্প মানে হচ্ছে আমাদের টেম্পারেচার একটা ফ্লোটিং পয়েন্ট, তো সবাই বুঝতেই পারতেছে, 23.5, 24.6 এরকম। এরপর যখন আমরা এরকম সেন্সর টাইপের ইউজ করি এবং আমরা যখন সিরিয়াল মনিটর ব্যবহার করতে চাই আরডুইনোর, তখন আমাদেরকে সিরিয়াল ডট বেগিনে বর্ড রেট লিখে দিতে হয়। এটা কতদিন বলছিলাম মনে আছে? বর্ড রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে কতগুলো করে ডেটা নেবে, কতগুলো করে ডেটা সে প্রসেস করবে, সেটাকে আগে ইনিশিয়ালি বলে দিতে হয়। এটা কাইন্ড অফ মুখস্থ একটা সংখ্যা, 9600 টিপিক্যালি আমরা ইউজ করে থাকি, তাই দিছি, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে ভয়েড লুপ পার্টের ভিতরে আমাদের প্রত্যেক দফায় দফায় আমরা টেম্পারেচারটাকে মেজার করে সেটা আমাদের স্ক্রিনে সিরিয়াল মনিটরে প্রিন্ট করব। ঠিক আছে, তো আমরা অলরেডি বলে দিছি যে আমরা আমাদের অ্যানালগ পিনটাকে A0 নামক পিনের সাথে কানেক্ট করব। এটা তোমার ইচ্ছা, তুমি A0 থেকে A5 এর মধ্যে যে কোনো একটা কানেক্ট করতে পারতা, তোমার ইচ্ছা, এটা প্রবলেম নাই। তো আমার ইচ্ছা হয়েছিল আমি A0 তে কানেক্ট করছিলাম। তো A0 কে যখন কানেক্ট করছি তখন আমরা অ্যানালগ রিড এই ফাংশনের মাধ্যমে এই A0 তে কত ভোল্টেজ আসছে, সুতরাং সেন্সর থেকে টেম্পারেচার আসছে, তারপর সেটা অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে সবকিছু ক্যালকুলেশন হয়ে আলটিমেটলি সেই তথ্যটা টেম্পের মধ্যে চলে আসলো। আর অ্যানালগ রিডটাকে আমরা ব্যবহার করি যখন আমরা অ্যানালগ পিনে কোন একটা কিছু কানেক্ট করছি তখন। সবাই এই পয়েন্টটা বুঝতে পারলাম? সবাই কি পয়েন্টটা বুঝতে পারলাম? স্যার আরেকবার একটু। ওকে, আমরা আমাদের এই সেন্সরের যে মাঝখানের পিনটা সেটা কিন্তু কানেক্ট করছিলাম হচ্ছে অ্যানালগ এর 0তম পিনে, অর্থাৎ A0 তে। তো A0 থেকে শুরু করে A5 এর মধ্যে তুমি যেখানে কানেক্ট করো না কেন, যদি অ্যানালগ পিনে কানেক্ট করা কোনো কিছু থেকে তুমি ডেটা এক্সট্রাক্ট করতে চাও, তাহলে তোমাকে যে ফাংশনটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে অ্যানালগ রিড, বিল্ট ইন ফাংশন একটা অ্যানালগ রিড। তো সেই জন্য আমরা লিখছি অ্যানালগ রিড A0, তার মানে হচ্ছে A0 তে আমরা যেই পিনটা কানেক্ট করছি সেটার ডেটাটা যেন আমাদের টেম্পে কনভার্ট হয়ে যায়, মানে টেম্পে যেন ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, টেম্পে স্যার ইনিশিয়ালাইজেশন হবে আর কি। ইনিশিয়ালাইজেশন অ্যাকচুয়ালি আমরা ডেটাটা নিয়ে নিচ্ছি, টেম্পের ভিতরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনও বলতে পারো তুমি, কারণ এটা এই কমান্ডটা লেখার আগে আমাদের টেম্পের মধ্যে আসলে গার্বেজ ছিল। তুমি যখন অ্যানালগ রিড A0 লিখবা তখন এই A0 তে যে ভ্যালুটা আসছে সেটা টেম্পের মধ্যে চলে যাবে। সো টেম্প ইনিশিয়ালাইজ হলো, এটাও বলতে পারো, সমস্যা নাই। তাহলে আমাদের টেম্পের মধ্যে কিন্তু এখন একটা ভোল্টেজ ভ্যালু আছে, টেম্পারেচার না, একটা ভোল্টেজ ভ্যালু আছে। এখন সেটাকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র দিয়ে গুণটুন দিয়ে ক্যালকুলেশন করে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এই 1024 দিয়ে ভাগ, 5000 দিয়ে গুণ, আবার 10 দিয়ে ভাগ, এইসব করে আমরা টেম্পারেচার বের করে ফেললাম। তারপর বাকি কাজ তো সহজ, সিরিয়াল প্রিন্টে আমরা টেম্পারেচার এবং
টেম্পারেচারের ভ্যালু কত সেটাকে প্রিন্ট করে দিলাম। বাট মেইন চিন্তার বিষয় হচ্ছে এই ক্যালকুলেশন গুলো কি, রাইট? এইসব কি 1024 দিয়ে ভাগ, 5000 দিয়ে গুণ, 10 দিয়ে ভাগ কই থেকে আসলো? তো সেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে হচ্ছে এই পাশে, ঠিক আছে? তো একটু ওয়েট করো, আমরা এটার এক্সপ্লেনেশন আগে একটু ভিডিওতে দেখে আসি যে এক্সপেরিমেন্টটা আসলে কেমন, তারপর ভিডিও দেখে আসার পর আমরা এটা এক্সপ্লেইন করব। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? ওকে, তাহলে আমি ভিডিওটা অন চালু করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট নাম্বার 5। এক্সপেরিমেন্ট নাম্বার 5-এ আমরা LM35 নামক একটা আইসি ইউজ করব আরডুইনোর সঙ্গে, যেটা একটা টেম্পারেচার সেন্সর, অর্থাৎ সেটা টেম্পারেচার মাপতে পারে। তো আমরা দেখব যে কিভাবে এটা কাজ করে এবং কিভাবে আমরা আরডুইনোর সিরিয়াল মনিটরে এই টেম্পারেচারটা দেখতে পারি। তার মানে এই আইসিটা যদি আমাদের হাতে থাকে তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক আমাদের পরিবেশের টেম্পারেচার কত সেটা মেজার করে ফেলতে পারবো। ওকে, তো প্রথমে দেখা যাচ্ছে আমাদের সার্কিটে আমি যেটা করেছি, এখানে এই ব্রেডবোর্ডে একটা টেম্পারেচার সেন্সর এইটা বসিয়েছি। এই টেম্পারেচার সেন্সরটার 3টা পিন। তো এই 3টা পিনের কোনটা কি বোঝায় সেটা আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এই 3টা পিনের প্রথম যে পিনটা, এই পিনটা হচ্ছে ভিসিসি, অর্থাৎ যেটা সোর্সের সঙ্গে কানেক্ট হবে, এবং ঠিক অপর প্রান্তেরটা হচ্ছে গ্রাউন্ড, যেটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট হবে। আর মাঝখানের যে পয়েন্টটা সেটা কানেক্ট হবে হচ্ছে আমাদের আরডুইনোর অ্যানালগ পিনের সঙ্গে, কারণ টেম্পারেচার তো একটা অ্যানালগ ভ্যালু, তাই না? একটা কন্টিনিউয়াস ভ্যালু আর কি। তো সেই জন্য আমরা এই 3টা পিনকে জাস্ট এইভাবে 3টা পিনের সঙ্গে লাগিয়ে দিব। যেমন শুরুতে প্রথমটা লাল, যেটা লাল রঙেরটা হচ্ছে আমাদের মেইন সোর্স, যেটা 5 ভোল্টের সোর্স আমাদের আরডুইনোর। মাঝখানেরটা হচ্ছে আমাদের অ্যানালগ পিন, যেটা আমাদের A0 সঙ্গে কানেক্ট হচ্ছে, এবং ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড। স্বাভাবিক, এটা তো হয়েই থাকে বারবার বরাবরই। তো আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের সার্কিটেও আমরা সেমভাবে ইমপ্লিমেন্ট করেছি। এই কমলা রঙেরটা হচ্ছে আমাদের সোর্স, মাঝখানেরটা হচ্ছে আমাদের অ্যানালগে যাচ্ছে, এবং ব্ল্যাকটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে চলে যাচ্ছে। তাহলে এবার যদি আমরা এটার কোডকে দেখি, এর কোডটা দেখতে হচ্ছে এরকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কিটটা, এই এক্সপেরিমেন্টটার জন্য এই কোডটাকে আমরা ইউজ করব। তো আমরা এই কোডের লাইন বাই লাইন বুঝি। শুরুতে আমরা ফ্লোট টেম্প নামক একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আমাদের টেম্পারেচার। অবশ্যই আমাদের টেম্পারেচার একটা ফ্লোটিং ভ্যালু, তাই না? মানে ফ্লোট টাইপের ভেরিয়েবল। এরপর আমরা ভয়েড সেটআপের মধ্যে আমাদের serial.begin অর্থাৎ সিরিয়াল মনিটর ইউজ করার জন্য আমাদের বড রেট কত হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো করে বিট কাউন্ট করা হবে, সেটা আগে আমাদেরকে আরডুইনোকে বলে দিতে হয়। তো আমরা 9600 এই বড রেটটাকে ইউজ করব। এবার হচ্ছে আমাদের লুপের কাজ, যেখানে আমরা টেম্পারেচার মেজারিংটা আসলে করব। তো আমরা এখানে টেম্প সমান অ্যানালগ রিড A0, অর্থাৎ A0 পিনে কত রিডিং আসছে সেটাকে আমরা রিড করে নিচ্ছি। এরপর এই রিডিংটাকে আমরা কনভার্সন করছি, যেটা হচ্ছে আমাদের এই আরডুইনো এবং LM32 ইন্টারনাল ডিজাইনের কারণে। তো এই 1024 অর্থাৎ 1024 দিয়ে ভাগ দেওয়ার রিজনটা হচ্ছে 10 বিটের কনভার্টার আমরা এটার ভিতরে ইমপ্লিমেন্ট করা আছে। তো 10 বিটের কনভার্টার ইউজ করার জন্য এখানে টোটাল মানে ভাগের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 হওয়ার রিজনটা কি, আমরা এখানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্সন করছি। অ্যানালগের যে ডেটাটা টেম্পারেচারের ভ্যালু, সেটাকে ডিজিটালে নিয়ে আমরা সেটাকে স্ক্রিনে দেখাচ্ছি। তো যখন আমরা ডিজিটালে নিব, ডিজিটালের জন্য কিন্তু বিট 2টা 0 এবং 1। দ্যাটস ওয়াই যদি আমাদের টোটাল থাকে 10টা, তাহলে আমাদের টোটাল 2 টু দি পাওয়ার 10 সংখ্যক ভাগ সৃষ্টি হবে। তো সেজন্য আমরা আগে টেম্পারেচারকে এই 2 টু দি পাওয়ার 10 বা 1024 দ্বারা ভাগ করে নিচ্ছি। তারপর সেটাকে আমরা গুণ দিচ্ছি 5000 দিয়ে, এবং এটার ফলে যে রেজাল্টটা পাচ্ছি আমরা সেটাকে 10 দিয়ে ফার্দার ভাগ দিয়ে আমরা আমাদের ফাইনাল টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি। এই 5000 এবং 10-এর রিজনটা আমরা ক্লাসে এক্সপ্লেইন করবো ডিটেইলে। তো এরপর আমরা যা সিরিয়াল প্রিন্টে টেম্পারেচার টেম্পারেচার, তারপর একটা নিউ লাইন, তারপর এত সে টেম্পারেচারের ভ্যালু। তাহলে আমাদের এই কোডটা যদি রান করি, তাহলে আমরা আমাদের সিরিয়াল মনিটরে স্ক্রিনে টেম্পারেচারটা দেখতে পারবো। তো আমরা কোডটাকে রান দিলাম।
আপলোড দিলাম। তো আপলোড যদি কমপ্লিট হয়ে থাকে এরপর আমরা এখানে এই কোণায় ডান কোণায় সিরিয়াল মনিটরে যাব। সিরিয়াল মনিটরে ক্লিক করব, তাহলে আমরা আমাদের স্ক্রিনে টেম্পারেচার দেখতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি 24.9। তার মানে বর্তমানে আমাদের যে ল্যাবে আমরা বসে আছি এই ল্যাবের টেম্পারেচারটা হচ্ছে 24.9। এখন এটা যে আসলে কাজ করে সেটা প্রুফ করে দেখাই। আমি এটার উপর একটু হাত দিয়ে ঘষি, ঠিক আছে, হাত দিয়ে চেপে ধরলাম, একটা হাত দিয়ে একটু জোরে চেপে ধরলাম, তাহলে কিন্তু সেটা টেম্পারেচার বেড়ে যাবে। এখন ছেড়ে দিলাম, দেখো টেম্পারেচার কিন্তু 27 ডিগ্রি হয়ে গেছে। এই যে আমি হাত দিয়ে যেহেতু জোরে চেপে ধরেছিলাম সেজন্য টেম্পারেচারটা কিন্তু বেড়ে গেছে। টেম্পারেচার শুরুতে ছিল 24, আমাদের পরিবেশের তাপমাত্রা 24, এরপর আমি হাত দিয়ে চেপে ধরে থাকায় সেটা 27 হয়ে গিয়েছিল। এখন ধীরে ধীরে আবার সেটা ঠান্ডা হচ্ছে, 26-এ নেমে আসছে। কিছুক্ষণের মধ্যে আবার সে পরিবেশের যে টেম্পারেচার 24 ডিগ্রি সেটাতে ফেরত চলে যাবে। এইভাবে আমরা LM32 আইসিটাকে আরডুইনোর সঙ্গে ইন্টারফেস করার মাধ্যমে ইজিলি পরিবেশের টেম্পারেচারটা মেজার করতে পারি। এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5। ওকে, তাহলে আমরা ডেমনস্ট্রেশন দেখতে পারলাম। এবার আমরা এক্সপ্লেনেশনটা বুঝি কোডের। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, এখন এক্সপ্লেনেশন দেই 5000 কি জিনিস, 10 কি জিনিস। আপাতত 1024-এরও এক্সপ্লেনেশনটা আসতেছে। 1024 এক্সপ্লেনেশন অলরেডি দিয়ে ফেলছি আমি, যে আমাদের এটার 0 থেকে 1023 পর্যন্ত যাবে। সো 0 করেসপন্ড করবে 0-এর সাথে, আর হাইয়েস্ট ভোল্টেজ 5 ভোল্ট করেসপন্ড করবে 1024-এর সাথে, যেটাকে আমরা 1023 বা 24 একটা লিখলেই হলো, সমস্যা নাই। ক্যালকুলেশন করে আলটিমেটলি ভ্যালু কাছাকাছি আসে। ওকে, এখন এক্সপ্লেনেশন দিচ্ছি আমি এটা। 1024 মিন করে হচ্ছে 5 ভোল্ট, তাই না? তাহলে আমাদের উইক নিয়ম অনুসারে 1 মিন করবে হচ্ছে 5/1024, রাইট? তাহলে আমাদের রিডিংটা আসলে কিন্তু আসছে টেম্প, তাই না? কারণ আমাদের এই আইসিটা তো মেজার করছে টেম্প, তাই না? তো সেই টেম্পটা আসলে কত ভোল্ট মিন করবে? সে টেম্পটা মিন করবে টেম্প বাই 1024 গুণন 5 ভোল্ট। তার মানে হচ্ছে তুমি যদি টেম্প যদি হয়ে থাকে রিডিং, সুতরাং আমাদের এই LM35টা যদি টেম্প পরিমাণ রিডিং দেয়, তাহলে তার জন্য আমরা ভোল্টেজ পাবো টেম্প বাই 1024 গুণন 5। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? এখন এক্সাম্পল হিসেবে ধরো আমাদের টেম্পের ভ্যালু আসছে হচ্ছে 100, ঠিক আছে? তাহলে কত ভোল্ট উৎপন্ন হবে আমাদের এই যে A0 তে? 100 বাই 1024 গুণন 5। বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, তা এটা হচ্ছে আমাদের ভোল্টে। তো ভোল্টেরটা আমরা মিলি ভোল্টে নিয়ে যাচ্ছি, তাহলে জাস্ট 5000টা হয়ে যাবে 5টা হয়ে যাবে 5000, তাই না? ভোল্ট থেকে আমরা মিলি ভোল্টে নিয়ে গেলাম, ঠিক আছে? তো এইটাই ছিল হচ্ছে এই যে এই জিনিস, এই যে টেম্প বাই 1024 গুণন 5000, ঠিক আছে? এবার হচ্ছে যে এই 10 দিয়ে কেন ভাগ হলো তার এক্সপ্লেনেশনটা দেই। আমাদের যে LM35 আইসিটা আমরা ব্যবহার করছি, এটার রুলটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য সে 10 মিলিভোল্ট করে ভোল্টেজটা বৃদ্ধি করে। এরকম একটা লিনিয়ার সম্পর্ক তার, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি 10 ভোল্ট উৎপন্ন হতো, সেটা আসলে মিন করবে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ঐকিক নিয়ম অনুসারে 1 মিলিভোল্ট মিন করবে 1/10 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের উৎপন্ন হয়েছে কত? টেম্প বাই 1024 গুণন 5000 মিলিভোল্ট, তাই না? তাহলে আমাদের যত উৎপন্ন হয়েছে ততর জন্য যদি বের করতে চাই ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত আসবে? সিম্পলি এই জিনিসটাকে গুণ দাও তুমি 1/10 এর সাথে, তাহলে এই যে এই রেজাল্টটা চলে আসবে। এবং খেয়াল করে দেখো, এটাই কিন্তু আসলে আমরা লিখছি। এই যে টেম্পকে 1024 দিয়ে ভাগ করছি, 5000 দিয়ে গুণ করছি, 10 দিয়ে আবার ভাগ করছি, এই যে এটাই করছি। আই হোপ স্যার তাহলে এই সেন্সরের স্যার ম্যাক্সিমাম টেম্প কত দেখাইতে পারে স্যার? কোনো লিমিটেড আছে কি? না না না, ম্যাক্সিমাম টেম্পারেচার কত দেখাতে পারবে সেটা তো কোনো লিমিটেশন নাই। এই টেম্পের ভ্যালু তো যে কোনো কিছুই হতে পারে। আমি বলছি যে 100, এটা 1000 তো হতে পারে। যদিও সত্যি Okay, সত্যি যদি sir. তুমি ওরকম দাও তাহলে তো আবার পুড়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এত ভোল্ট, এত ডিগ্রি সেলসিয়াস চেয়ে বেশি টেম্পারেচার মেজার করতে পারবে না, এরকম কিন্তু না, ঠিক আছে? এই টেম্পের ভ্যালু যে কোনো কিছুই হতে পারে। ওকে, সবাই বুঝতে পারলাম? এবং এই রিলেট কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের কুইজে থাকবে, ঠিক আছে? স্যার কুইজে কেমন থাকতে পারে? এই যে এই রিলেটেড কোশ্চেন, যে টেম্পের ভ্যালু যদি এত হয় তাহলে তোমার কত মিলি ভোল্টেজ উৎপন্ন হবে,
তারপর হচ্ছে যদি টেম্পের ভ্যালু এত হয় তাহলে তার জন্য ডিগ্রি সেলসিয়াসে কত রিডিং আসবে, এরকম। এই যে এইটুকু বুঝলেই, ঐকিক নিয়ম বুঝলেই সে পারবা। স্যার এখানে যদি আমি মিলিটা না দিই তাহলে কি হবে? কোনো প্রবলেম স্যার? হ্যাঁ ওই যে হ্যাঁ, প্রথমে যেমন প্রবলেম আছে, সূত্রটা ছিল। কারণ এই যে 10 মিলিভোল্ট হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, তুমি এখানে মিলিভোল্ট নিয়ে ক্যালকুলেশন করতেছো, তাহলে এটা তো ভোল্টে রেখে ক্যালকুলেশন করলে হবে না, তাই না? তুমি যদি চাও যে সবকিছু ভোল্টে ক্যালকুলেশন করবা, তাহলে এটাকে 10 মিলিভোল্ট লেখা যাবে না, 0.01 ভোল্ট লিখতে হবে। এবার বুঝতে পারলা? জি স্যার। ওকে, এবার তোমাদের ল্যাব রিপোর্টের জন্য এই যে যা লেখা আছে, তোমাদের ফাইনাল কাজটা হচ্ছে, আমি তো ডিগ্রি সেলসিয়াসে বের করা শিখালাম, এবার তোমরা ফারেনহাইটে প্রিন্ট করে এটা দেখাতে হবে। ঠিক আছে, ফারেনহাইটের জন্য কোডটা লিখে তোমাদেরকে ল্যাব রিপোর্টে দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5 অ্যাকচুয়ালি শেষ। কোনো কোশ্চেন আছে এক্সপেরিমেন্ট রিলেটেড, যে কিছু বুঝো না বা এরকম কিছু? ফারেনহাইটের ক্ষেত্রে কোথায় কোথায় চেঞ্জটা আসবে স্যার? এটা তো বলে দেব না, এটা বলে দিলে ল্যাব রিপোর্টের আর কি থাকলো। এটা তোমাদের একটা কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট টাইপের না, নিজে একটু চিন্তা করে হ্যাঁ বের স্যার, করো। আমি ওটা বলছি না, প্রোগ্রামের সবকিছু ঠিক থাকবে, চেঞ্জটা কি আমার যে টেম্পারেচার এখান থেকে আসবে? এই যে ফাইনাল টেম্পারেচার যে বের করে ফেললা, কই গেল, সরি, হ্যাঁ এই যে টেম্পারেচার বের করে ফেললা, এরপর থেকে জাস্ট সেটাকে এই ফারেনহাইটে কনভার্ট করে নিলেই হবে। জি স্যার। খুব সহজ, তোমরা তো মনে হয় অলরেডি সি প্রোগ্রামিং যখন করছিলা তখন এই টাইপের কোড অলরেডি লেখা আসার কথা, তো প্রবলেম হওয়ার স্যার কথা আমরা না। ভুলে গেছি, সি প্রোগ্রামটা আমরা ভালো বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা, আচ্ছা যাই হোক গে, আশা করি এইটা কিছুটা ভালো বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5 ও শেষ করলাম। সো ফার আমরা আমাদের এই ল্যাবে টোটাল 6টা এক্সপেরিমেন্ট কমপ্লিট করছি। প্রথমে ছিল এলইডি ব্লিঙ্কিং রিলেটেড একটা এক্সপেরিমেন্ট, এরপর আমরা দুই রকমের ডিসপ্লে সম্পর্কে শিখছিলাম, একটা নাম ছিল হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, আর একটা নাম ছিল হচ্ছে এলসিডি ডিসপ্লে। এরপর আমরা সার্ভো মোটরকে ইন্টারফেস করতে শিখলাম, আর ফাইনালি দুই রকমের সেন্সর সম্পর্কে শিখলাম, একটা হচ্ছে সোনার সেন্সর, যেটাকে আল্ট্রাসনিক সেন্সর বলা হয়, আর একটা হচ্ছে আমাদের এই LM35 টেম্পারেচার সেন্সর। ওকে, আর আমাদের আজকের ল্যাবের ফাইনাল টপিক হিসেবে আমরা শিখব আমাদের এই যে একটা সফটওয়্যার টুল, যে সফটওয়্যার টুলের মাধ্যমে আমরা আমাদের ইয়েগুলো কমপ্লিট করতে পারি। এই আরডুইনোর যে জিনিসগুলো আমরা তৈরি করতে চাচ্ছিলাম সেই জিনিসগুলো আমরা ক্রিয়েট করতে পারি ওই সফটওয়্যার টুলের মাধ্যমে। ঠিক আছে, যাই হোক আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। এরপর তোমরা টাইপ করবা টিঙ্কারক্যাড। কি লিখলাম দেখছো? টিঙ্কারক্যাড, TINKERCAD, টিঙ্কারক্যাডে যাবা। ঠিক আছে, এই যে tinkercad.com চলে যাবে, তাহলে গুগলে লিখলেই হবে, তারপর ক্লিক করবা সেটাতে, তাহলে এই যে এই স্ক্রিনটা লোড হবে। বুঝছো? তো অলরেডি আমি এখানে অ্যাকাউন্ট খুলে রাখছি, বুঝছো, আমার ইউপি ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখছি। তো তোমরা ঢুকতে গেলে আগে অ্যাকাউন্ট খুলতে বলবে, তো খুলে ফেলবা, তোমার ইউপি অ্যাকাউন্ট দিয়ে ইমেইল খুলে ফেলবা, ঠিক, সরি অ্যাকাউন্ট খুলে ফেলবা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এখানে গিয়ে যাব হচ্ছে সার্কিটসে। দেখতে পাচ্ছ সবাই, এই যে সার্কিটস, 3D ডিজাইন নিচে সার্কিটস, আমি জি সার্কিটসে স্যার। ক্লিক করলাম। জি স্যার। এরপর চলে গেলাম হচ্ছে ট্রাই সার্কিটস। ঠিক আছে, ট্রাই সার্কিটসে ক্লিক করলাম, এখন লোড হচ্ছে পেজটা। এই যে এখন তাহলে আমি এই টিঙ্কারক্যাডে সার্কিট ড্র করতে পারবো এখানে। আর এটা কি বেসিক্যালি সিমুলেশনের জন্য ইউজ করব হ্যাঁ আমরা? হ্যাঁ, সিমুলেশনের জন্য ইউজ করা হয়। আচ্ছা, এখানে অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি নিজে এমনি প্র্যাকটিস করার জন্য আসছিলাম, থেকে আমি ডিলিট করে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে আমার তো স্যার আরডিনো অনু নাই, মেগা ছিল স্যার, ওটা থেকে আমি রেড এইটা ট্রাই করছিলাম মানে ফিজিক্যালি স্যার, কিন্তু হচ্ছে না স্যার, মানে এরর দেখাচ্ছে বারবার। আমি বুঝিনি, তুমি আরডুইনো মেগা কি বাস্তবে আছে তোমার কাছে? জি স্যার, হ্যাঁ স্যার, আমি এটা অন্যটা নাই, বাট মেগাটা আছে আমার কাছে। বাট মেগা কি স্যার সেম পিন দিয়ে করতে হবে? এটা আমি আসলে জানি না, বুঝছো, আমি এখন আরডুইনো মেগা ইউজ করিনি। পিন সেম থাকবে, ওখানে মোডটা চেঞ্জ করতে হবে। মোডে হচ্ছে আমরা আচ্ছা হ্যাঁ,
কম 4 যেটা নেই কম ওখানে 4 যেটা ওটা চেঞ্জ ওইখানে করতে গিয়ে হবে। মেগার উনোর বদলে মেগা দিতে হয়। হ্যাঁ স্যার দিছিলাম, বাট তাও হচ্ছে ওই শুধু ওই যে বিল্ট ইন এলইডি যেটা আছে না স্যার, ওটা শুধু জলে নিবে, মানে অনেকবার ট্রাই করছি বাট হয় না। তুমি কোন এক্সপেরিমেন্ট করতে ট্রাই করছিলা? স্যার এই যে রেড এলইডি যেটা স্যার, বিল্ট ইন রেড এলইডি যেটা স্যার এখন শো করতেছে এটা স্যার। আচ্ছা, এটার এক্সপ্লেনেশন আসলে আমি দিতে পারলাম না আপাতত, বুঝছো? তোমার এলইডি কাছে যদি পিনগুলো অন্য বুঝছে কোনো না, এলইডি তো তাহলে পিনগুলো একটু চেক করে দেখতে পারতা, না অন্য কোনো কোডটা আইসি একটু প্রপারলি মারুফ, কোডটা একটু প্রপারলি চেক করিস। আর ওইখানে কোডে এই এক্সাম্পল যেটা আছে সেখানে কিন্তু বিল্ট ইন এলইডি আছে। হ্যাঁ বিল্ট ইন এলইডিটা বললে আমার এই বোর্ডে যে এলইডি আছে সেটা জ্বলবে, কিন্তু এক্সটার্নাল কোনো এলইডি জ্বলবে না। হ্যাঁ আমি তো এক্সটার্নাল সেটাই এলইডির জন্য দেখাইছিলাম। আলাদা কমেন্ট করা লাগবে। আমি যে কোড দেখাইছিলাম সেটা কিন্তু একটা নরমাল এলইডির জন্য, সরি জি স্যার। বিল্ট ইন এলইডির জন্য। আরডুইনোর ভিতরের যে এলইডি সেটা জ্বালানোর জন্য কোডটা দিয়েছিলাম। তো ওই হ্যাঁ কোড স্যার, দিলে তো ওইটা দিয়ে- বিল্ট ইন এলইডি জ্বলবে। হ্যাঁ স্যার ওইটা দিয়ে ট্রাই করছিলাম, বাট ওই যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড পর পর যে জলে নিবে ওইটা হয় না স্যার, শুধু ধরেন হাফ সেকেন্ড পর পর জলে নিবে, এরকমই একইভাবে জ্বলতে থাকে, মানে নিতে থাকে। তাহলে তোমার কোড ঠিক মতো আপলোড হয়নি। কোড ঠিক মতো আপলোড হলে এই স্যার এই প্রবলেম হওয়ার কথা আপলোডটা না। নিয়ে সমস্যা স্যার, এমনি সবকিছু ঠিক আছে বাট আপলোড করতে গেলে এরর দেখা যায়। ও আচ্ছা, তাহলে প্রবাবলি তোমার এই আরডুইনোর জন্যই সমস্যা হচ্ছে। স্যার ওটা কি আনইনস্টল করে আবার ইনস্টল করবো, মানে নতুন ভাবে? আরডুইনো সফটওয়্যারের দোষ সেটা বলতেছি না, এটা আমি সফটওয়্যার বলছি প্রবলেম, এটা হয় এটা মেগাতে প্রবলেম অথবা কেবল আরডুইনোটার যে মানে আরডুইনো যে আইসি যন্ত্রটা তোমার হাতে যেটা আছে সেটার কোনো একটা প্রবলেম থাকতে পারে, সফটওয়্যারের কোনো দোষ না এটা। তো আমি অন্য প্রোগ্রামও স্যার করছিলাম বাট হয় না, মানে কোনো প্রোগ্রামই স্যার আপলোড হয় না। তাহলে তো বোঝাই যাচ্ছে যে তোমার আরডুইনোতে প্রবলেম, ওকে তাই না? যদি শুধুমাত্র একটাতে হতো তাহলে নয় বুঝতাম যে সেই কোডে প্রবলেম আছে বা এরকম কিছু। কোনো কিছু যদি রান না হয় তার মানে তোমার আইসি নষ্ট। কিন্তু Okay, স্যার আমরা একটু এদিকে এটা একটু কন্টিনিউ করি, ঠিক আছে? ওকে ওকে স্যার। তোমার ওটা নিয়ে পরে ডিসকাস করব। Okay. আপাতত আমি দেখাই যে টিঙ্কারক্যাড জিনিসটা আসলে কি এবং এখানে কিভাবে আমরা মানে আঁকাআঁকি করতে পারি। সবার প্রথমে সবচেয়ে সিম্পল জিনিস দেখাবো যে একটা এলইডি আমরা ব্যাটারি দিয়ে জ্বালাবো, বুঝছো? তো এই যে দেখো এই পাশে কম্পোনেন্টস বেসিক দেখতে পাচ্ছো? বেসিক কম্পোনেন্টস, এখানে সার্চ দেওয়ার অপশন আছে, তুমি সার্চ দিতে পারো। কি কি আছে দেখো, রেজিস্ট্যান্স আছে, এলইডি, পুশ বাটন, পোটেনশিওমিটার, ক্যাপাসিটর, 9 ভোল্টের ব্যাটারি, তারপর 1.5 ভোল্টের ব্যাটারি, তারপর ব্রেডবোর্ড, তারপর হচ্ছে ডিসি মোটর, এই যে আমাদের আরডুইনো উনো আছে, সার্ভো মোটর আছে, তারপর হচ্ছে ট্রানজিস্টর আছে, ডায়োড আছে, এই যে আমাদের সোনার সেন্সর গতদিন যেটা দেখালাম সেটা, তারপর এই যে আজকে যেটা করালাম টেম্পারেচার সেন্সর, সবকিছু আছে। বুঝতে পারলা? তো আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করছি সেগুলো আসলে এইখানেও করা পসিবল। ওকে, তো আমরা সবার প্রথমে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাজে দেখাই যে একটা ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে এই এলইডি জ্বালাবো। তো এইখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে মানে টেনে ঠেলে নিয়ে আসলাম স্ক্রিনে, ঠিক আছে? এরপর নাম দিতে বলতেছে, কি নাম কি দেবো, আর ব্যাটারি দিলাম, নাম ব্যাটারির নাম ব্যাটারি দিলাম, ঠিক আছে? নাম দিয়ে দিলাম ব্যাটারি। এখন তুমি এটাকে চাইলে রোটেট করতে পারো, বুঝছো? এই যেখানে ক্লিক করে এই দেখো একটা রোটেটের একটা অপশন আছে, এই যে দিলে রোটেট হবে, দেখছো? এই যে রোটেট করে দিলাম আমি। এবং তুমি যদি এর পিনের এখানে মাউস নিয়ে আসো তাহলে সে বলেও দেবে যে এই প্রান্ত নেগেটিভ, এই প্রান্ত পজিটিভ। বুঝতে পারছো? আচ্ছা আমি এটাকে ঘুরাই উল্টা দিক করে দিই। হ্যাঁ, তাহলে এই যে এটা নেগেটিভ হয়ে গেল, এটা পজিটিভ হয়ে গেল। বুঝতে পারলাম সবাই? জি স্যার। এটা করছি স্যার। এবার একটা এলইডি নিয়ে আসলাম, এই যে আমাদের এলইডির হচ্ছে যে এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। আমরা জানি যে অ্যানোডের সাথে প্লাস লাগাতে হয়, ক্যাথোডের সাথে মাইনাস লাগাতে হয়, মানে গ্রাউন্ডটা লাগাইতে হয়। তো চলো কানেকশন দেই। এই যে ক্যাথোড নিলাম, নিয়ে এইভাবে তারটা বাঁকায়ে এই যে কানেক্ট করে দিলাম। আর অ্যানোডটা নিলাম, নিয়ে এভাবে বাঁকায়ে কানেক্ট করে দিলাম। এই যে আমাদের এলইডি আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে ফেলছি, দেখছো? এখন যদি তুমি এখানে স্টার্ট সিমুলেশন দাও তাহলেই এই সিমুলেশনটা রান হবে এবং আমরা রেজাল্ট দেখতে পারবো। দেখি স্টার্ট সিমুলেশন দিয়ে কি আসে দেখি। না, আমার এলইডিটা ফাটে গেছে। এলইডি ফিউজ হয়ে গেল কেন? রেজিস্টার স্যার লাগবে। বেশি ভোল্ট আছে, রেজিস্টার রেজিস্ট্যান্স যেহেতু লাগাইনি। প্রথম দিন আমি এই বেশি কথাটা current পেয়েছি। বলছিলাম যে তুমি যদি ডিরেক্ট কোন এলইডি কে ব্যাটারির সাথে কানেক্ট করো
তাহলে এত বেশি পরিমাণ কারেন্ট হবে যে তোমার এলইডিটা ফিউজ হয়ে যাবে। সুতরাং আমরা কখনো ডিরেক্ট এলইডি কে কানেক্ট করব না। তারগুলো ডিলিট করে দিচ্ছি, দিয়ে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসি, এসে সেই রেজিস্ট্যান্সটার সাথে আমরা এটাকে কানেক্ট করে দিলেই আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে কি সুন্দর জ্বলতেছে, দেখছো? দেখো সবাই বুঝতে পারলা কি আমি কিভাবে এই 9 ভোল্টের ব্যাটারি দিয়ে এলইডি চালালাম? জি স্যার। সবাই পারবা না এটা? জি খুবই স্যার, সহজ পারবো। জি স্যার। ওকে, তো এটা নরমাল একটা জিনিস দেখালাম যে 9 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা কিভাবে এলইডি চালাতে পারি। তো এবার আমরা হচ্ছে আমাদের সব ডিলিট করি, আমরা আমাদের আরডুইনো নিয়ে আসি। আলটিমেটলি তো আমরা শিখতে যাচ্ছি আরডুইনো দিয়ে, এই যে স্ক্রল করে আরডুইনো উনোটা নিয়ে আসলাম। ঠিক আছে, নাম দেওয়া লাগবে না, আরডুইনোর আবার কি নাম দিব? আচ্ছা, এবার হচ্ছে আমরা আরডুইনোতে এলইডি ব্লিঙ্কিং এর যে এটা ছিল সেটা করি। এই যে আরডুইনো নিয়ে আসলাম, তারপর আমরা অ্যানোডের সাথে কানেক্ট করব হচ্ছে 13, আর ক্যাথোডের সাথে গ্রাউন্ড। মাঝখানে একটা রেজিস্ট্যান্স রাখা লাগবে, নাইলে আবার ফিউজ হয়ে যাবে না। তো দিলাম রেজিস্ট্যান্সটা, এনে আমাদের এটা অ্যানোডের সাথে কানেক্ট, এটা 13 নম্বরের সাথে কানেক্ট, আর এটা ক্যাথোডটা এনে গ্রাউন্ডের সাথে কানেক্ট। দেখো সবাই কি কানেকশনটা বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে আমরা কোড সেকশনে চলে গেলাম, যে আমরা এই যে কোড লেখা ছিল এটার মাধ্যমে আমরা এখানে কোড লিখতে পারি, বুঝছো? কোড না লিখলে তো আর এলইডি জ্বলবে না। তো দেখো কোড লেখার জন্য এখানে দুই রকমের সিস্টেম আছে, একটা হচ্ছে তুমি ব্লক স্টাইলে লিখতে পারো, আর একটা হচ্ছে টেক্সট, মানে আমরা যা লেখে অভ্যস্ত, টেক্সট লেখে অভ্যস্ত, টেক্সট আকারেও লিখতে পারো। তো এই যে এখানে ব্লকস লেখা আছে, এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখো শুধু ব্লকস, ব্লকস প্লাস টেক্সট এবং শুধু টেক্সট, তিন রকমের ভার্সনই তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবা। তো সবচেয়ে বেটার হয় ব্লকস প্লাস প্লাস টেক্সট এটা দিলে, তাহলে তুমি কমপ্লিটলি বুঝতে পারবা জিনিসটা। দেখো ব্লকস প্লাস টেক্সট দিয়ে আমি এখন দুটো এক্সপ্লেইন করে দেখাই যে আসলে কি বোঝাচ্ছে। সবার প্রথমে আমি এই টেক্সটটা বুঝাই। টেক্সট আসলে বোঝানোর কিছু নেই, এটা বহুত দিন আগে শেখানো হয়ে গেছে। ভয়েড সেটআপ, পিন মোড 13 আউটপুট, তার মানে হচ্ছে 13 কে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব, ভয়েড সেটআপে লিখে দিতে হয়। এবং লুপের মধ্যে বলে দিচ্ছি যে আমরা হাই করব 1000 সেকেন্ড ডিলে করব, লো করে দেবো 1000 সেকেন্ড ডিলে করব। এইটা তো অনেকবার তোমাদের অলরেডি দেখা হয়ে গেছে, তাই না? আমার তো মনে হয় যে কোডটা আসলে এক্সপ্লেন করার কিছু নাই। জি স্যার, দেখছি স্যার। ওকে, তো এই জিনিসটারই একটা করেসপন্ডিং ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। যে প্রথমে এই সেট বিল্ট ইন এলইডি আমরা আগে হাই করে নিছি, 1 সেকেন্ড ওয়েট করছি, তারপর লো করছি, 1 সেকেন্ড ওয়েট করছি। এই কাজটাই চলতে থাকবে বারবার। তো দেখি আসলে এই কাজটা বারবার চলে কিনা। যে স্টার্ট সিমুলেশন দিলাম, ইনিশিয়ালাইজিং হচ্ছে, এই যে এলইডি জ্বলে উঠলো, জ্বলছে, নিভতেছে, জ্বললো, নিভলো। দেখছো? বুঝতে পারলাম সবাই? এবং এই যে বিল্ট ইন এলইডিও কিন্তু জ্বলতেছে, নিভতেছে। খেয়াল করলো সবাই? জি স্যার। ওকে, এখন সাপোজ আমি এটার এই টাইমটা একটু দেখি, তো চেঞ্জ করে দিই। এটা জ্বলবে হচ্ছে 3 সেকেন্ডের জন্য, নিভবে 1 সেকেন্ডের জন্য, এরকম করে দিই। আচ্ছা, এটাকে এডিট করতে দিচ্ছে না, এখানে এডিট করা লাগবে আমার প্রবাবলি। এখানে 3 বানাই দিলাম, এখানে 3 বানাই দিলে এই যে অটোমেটিক এখানে 3000 হয়ে গেল, দেখছো? এবার সিমুলেশন স্যার দিই, যদি শুধু টেক্সট নিয়ে কাজ করি তাহলে কি ওখানে এডিট করা যাবে? তাহলে করা যাবে, রাইট। এই যে দেখো 3 সেকেন্ড জ্বলে 1 সেকেন্ড নিভে থাকতেছে, এটা এই যে 1 সেকেন্ড নিভে থাকলো, আবার 3 সেকেন্ড জ্বলতেছে। তার মানে আমি বেসিক্যালি তোমাদের যে 1 নাম্বার এক্সপেরিমেন্ট ওইটা করে দেখালাম টিঙ্কার ক্যাডে। সবাই কি বুঝতে পারলাম? জি স্যার। খুবই মজার জিনিস না? স্যার, স্যার আমার 2 তো নাম্বার বেশ মজা লাগছে জিনিসটা, মানে যখন নিজে করছি হাতে আমার বেশ মজা লাগছে। স্যার। ঠিক আছে, তো তোমাদেরকে প্রজেক্ট হিসেবে আমি এই এলইডি দিয়েই, সরি এলইডি বলতেছি, এই টিঙ্কার ক্যাড দিয়েই আমি বিভিন্ন রকমের কাজ দেব যেগুলো অলরেডি নেটে অ্যাভেলেবল আছে। তো তোমরা ঘাটাঘাটি করে নেট থেকেও শিখে নিতে পারবা, নো প্রবলেম। এবং তোমাদেরকে প্রজেক্টের একটা রিপোর্ট এবং প্রজেক্টের যে টিঙ্কার ক্যাড ফাইল, তুমি এটাকে সেভ করলে টিঙ্কার ক্যাড ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই দুইটা জিনিস জিপ করে ক্লাসরুমে সাবমিট করতে হবে প্রজেক্ট আকারে। বুঝতে পারলাম? স্যার প্রজেক্টটা কি ইন্ডিভিজুয়াল হবে না গ্রুপ হয়? গ্রুপ গ্রুপ
কোন গ্রুপের জন্য কি প্রজেক্ট সেটা আমি দিয়ে দেব, কালকে দেই। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার 2 নাম্বার এক্সপেরিমেন্টে আমরা যে স্যার ওই যে আমাদের 7 সেগমেন্ট স্যার যে ডিসপ্লেটা স্যার, হ্যাঁ ওখানে 1 থেকে 9 স্যার, 0 থেকে 9 যেটা স্যার, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটার জন্য স্যার স্ক্রিনশট নিতে হবে? যেরকম স্যার 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, মানে 2 যখন স্যার আছে চালু আছে তখন এরকম স্যার হুম হুম হুম। 9টা আচ্ছা, তুমি স্ক্রিনশট কিসের জন্য স্ক্রিনশট নেওয়ার কথা অ্যাকচুয়ালি বলতেছো, আমি বুঝলাম না। মানে স্যার আমরা যখন 0 থেকে 9 পর্যন্ত স্যার যাব, যে মানে 1 সেকেন্ড পর পর যে 1 2 3 4 এভাবে যে জ্বলতে থাকবে স্যার এলইডিটা। এলইডি কেন জ্বলবে? মানে লেখা ওঠার কথা বলতেছো 7 সেকেন্ড লেখা স্যার, ডিসপ্লেতে? লেখাটা স্যার, তো লেখাটা। সেটা তুমি কিভাবে ক্রিয়েট করবা? তোমার কাছে তো আইসি নাই। না স্যার, এখানে স্যার, এই যে থিংকার। টিঙ্কারক্যাডে? জি স্যার। ও আচ্ছা, টিঙ্কার আগে দেই প্রজেক্ট, তারপর কথা বলো ওটা। হ্যাঁ স্যার, 2 নাম্বারটা স্যার আমরা কিভাবে দেব? মানে স্যার ভিডিও থেকে স্যার ওই এক্সপেরিমেন্টের কথা বলতেছে। না, ও এক্সপেরিমেন্টের কথা বলতেছে না, ও বলতেছে টিঙ্কারক্যাডে যখন করা হবে সেটার কথা বলতেছে। জি স্যার। টিঙ্কারক্যাডে তো আগে দেই তারপর জিজ্ঞেস করো, ঠিক আছে? ওটাই যে তোমাদেরকে দেওয়া হবে তারই বা কি গ্যারান্টি? আর যদি দিতাম তাহলে প্রতিটার জন্য স্ক্রিনশট নিতে হতো প্রজেক্ট রিপোর্টে। এক্সপেরিমেন্টে যখন করব স্যার তখন কি করব স্যার? এক্সপেরিমেন্টে স্যার আমি মানে 2 নাম্বার এক্সপেরিমেন্টটা যখন করব তখন কি স্যার আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিব না টিঙ্কার কার্ডে মানে বসিয়ে করে দিলে হবে স্যার? তোমার যেটা সহজ মনে হয় সেটা করতে পারো। তুমি যদি টিঙ্কারক্যাডে বানাতে পারো তাহলে খুব ভালো, যদি তুমি এটাই ভিডিও বলছি থেকে স্যার, স্ক্রিনশট নাও যখন দ্যাটস ওকে। বানাবো স্যার তখন কি আমরা 9টা স্ক্রিনশট নিব 9টার জন্য হ্যাঁ, স্যার? আসলে তাই নিতে হবে, তাই না? ওকে এটা ডিজিট যদি দেখাতে চাও তুমি। আর ল্যাব রিপোর্টে কিন্তু 9টা ডিজিট চাওয়া হয় নাই, খেয়াল করে দেখো একটু। জি স্যার, বুঝতে পারছি, কিন্তু স্যার আমি মানে জিজ্ঞেস করলাম স্যার জানার ওকে জন্য। ওকে, আশা করি এখন ক্লিয়ার হয়েছে তোমার। জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আশা করি আমি টিঙ্কারক্যাডের মানে কাজ কিভাবে করতে হয় আশা করি আমি মোটামুটি বুঝাতে পারছি। এই যে এখানে কোড ব্লকে গিয়ে হচ্ছে আমাদেরকে চেঞ্জটা আনতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এখানে এখানে এই যে ব্লক প্লাস টেক্সট এটা বন্ধ করে দিতে পারো, বন্ধ করে শুধুমাত্র টেক্সট অপশন রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আসলে শেষ করে দিতাম। কোনো কোশ্চেন স্যার আছে? আমরা প্রজেক্টটা কিভাবে জমা দেব? আমাদের কি কোনো হার্ডওয়্যার কিনতে হবে? না না না, হার্ডওয়্যার কেন কিনবা? সফটওয়্যার টুল তো এই জন্যই শেখালাম যাতে সবকিছু সফটওয়্যারে করতে পারো। সব কম্পিউটারে হবে, কম্পিউটারে করে জাস্ট যে ফাইলটা ক্রিয়েট হবে সেভ করবা, সেভ করলে ওই ফাইলটা যেটা টিঙ্কারক্যাড ফাইল সেটা, এবং একটা রিপোর্ট বানাবা যে কি কি করছো, এই অবজেক্টিভ মেথোডোলজি, তারপর রেজাল্ট, ডিসকাশন, হ্যান ত্যান। এটা তো বানাইছো তোমরা এতদিনে, তাই না? থার্ড ইয়ারে উঠে গেছো অলরেডি, তো অনেকগুলো অলরেডি বানায় ফেলছো প্রবাবলি। স্যার এই ফাইল সেভ করাটা স্যার কিভাবে? ফাইল কিভাবে সেভ করবা? কন্ট্রোল এস, কন্ট্রোল এস হয় না কাজ? একটু দেখতেছি, ওয়েট। এই যে এক্সপোর্ট দিবা, এক্সপোর্ট দিলেই হচ্ছে এই যে ডাউনলোড অ্যান্ড eagle.brd ফর সার্কিট বোর্ড লেআউট, ঠিক আছে? তো এক্সপোর্ট করে ফেললে এটা হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এক্সপোর্ট করে ফেললাম, স্টার্ট সিমুলেটিং বিআরডি ফাইল। তো তুমি তোমার প্রজেক্টের নাম দিয়ে সেভ করবা, ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলাম সবাই? স্যার লাস্ট জিনিসটা স্যার একটু আরেকবার এখানে দেখতে পারিনি আমি। দেখাচ্ছি যে এক্সপোর্টে যাবা, এক্সপোর্টে যে জাস্ট বিআরডি তে ক্লিক করবা, তারপর তোমার যে নাম সেইটা দিয়ে তুমি সেভ করবা। জি স্যার। ওকে, তারা যদি আর ফার্দার কোনো কোশ্চেন না থাকে আজকের মধ্যে প্রজেক্টটা দিয়ে দিলে খুব ভালো হতো। কালকে শুক্রবার আছে, ইজিলি করা যেতে পারে। অলরেডি মানে টাইম তো আছে, নাপিস এত ব্যস্ত না স্যার, অনেক টাইম দিবে। হ্যাঁ, তোমাকে তো আর আজকে কালকে আমি সাবমিট করতে বলতেছি না, কমপক্ষে তো 8-9 দিন পাচ্ছই। ওকে স্যার, কালকে দেই, কালকে প্রজেক্টের লিস্টটা দিয়ে দেবনি। স্যার আমাদের কুইজটা কবে হবে আর কুইজের সিলেবাসটা কি রকম হবে স্যার সেই বিষয়ে একটু বলবেন? যে কয়টা এক্সপেরিমেন্ট করাইলাম, 6টা এক্সপেরিমেন্ট, এই 6টা এক্সপেরিমেন্ট রিলেটেড প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে, এবং কিছু জায়গায় কোড লিখতে বলা হবে, কিছু জায়গায় এক কথায় রেজাল্ট লিখতে বলা হবে, এরকম। আমরা এখানে ফলো করতে পারি কোনো টেক্সট বা
বই টাইপের কিছু? টেক্সট বা বই আমার মনে হয় না পড়ার কোনো প্রয়োজন আছে। আমার লেকচার, আমার ভিডিও এবং আমার স্লাইড ইনাফ। ওকে স্যার। স্যার আপনি বলছিলেন কুইজের একটা প্যাটার্ন দিবেন, মানে এটা নিয়ে কেমনে কিভাবে করবেন না করবেন স্যার, এ নিয়ে আলোচনা করবেন একটা। আলোচনার ভিতরে অ্যাকচুয়ালি তেমন কিছু নাই। এমসিকিউ থাকবে, জাস্ট নরমাল টাইপের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের থেকে রাইট অপশন চুজ করা। গুগল ফর্মে এটা হবে, বুঝছো? এক্সামটা গুগল ফর্মে হবে। তোমরা অলরেডি গুগল ফর্ম এক্সাম দিছো না? কত মার্কসে হবে স্যার এক্সামটা? 30। এক্সাম কততে হবে সেটা তো আসলে কিছু যায় আসে না আলটিমেটলি, কারণ আমি পরে সেটাকে অন্য মার্কে কনভার্ট করে নিতে পারি। তো তোমাদের জন্য এক্সাম হবে হচ্ছে 30 মিনিটের একটা এক্সাম। ফুল ফর্মেই জাস্ট পূরণ করবা, কয়েকটা জায়গায় কোড লিখতে হবে, আর ছোট টাইপের প্রশ্ন থাকতে পারে যেটা অ্যানসারটা জাস্ট টাইপ করে দিবা ওখানে, ঠিক আছে? মানে রাইট অ্যানসারটা জাস্ট লিখে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের ল্যাবে ইনশাআল্লাহ আমি কালকে প্রজেক্টের লিস্টটা দিয়ে দেব তোমাদেরকে, আর আমরা কুইজটা নেব ইনশাআল্লাহ। আচ্ছা, কুইজটা তোমাদের জন্য ভালো হয়, তোমাদের কবে কম হয়? তোমরা কি আগামী সপ্তাহে দিবা কুইজ? বৃহস্পতিবারে নিলে ভালো হয়। আগামী বৃহস্পতিবার 3 ডিসেম্বর, ওই দিন দিবা? যাও যায় স্যার। না স্যার। স্যার এটা স্যার ফিয়ার আপনাকে পরে জানাইলে বেটার হবে। আচ্ছা ঠিক আছে, তো মানে এই ডিসেম্বরের 7-8 তারিখের চেয়ে পরে যেন দিও না, কারণ আমাদের কিন্তু তোমাদের খাতা দেখে দ্রুত রেজাল্ট সাবমিট করা লাগবে, বুঝছো? আমাদের তো গ্রেড সাবমিটের একটা ডেডলাইন আছে, তো তার মধ্যেই কিন্তু দেওয়া লাগবে। বেশি দেরি করলে শেষে আবার বিপদ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা তাহলে আমাকে একটু জানাও, আচ্ছা কালকেই জানাও, সমস্যা নেই, আজকে নিজেদের মধ্যে ডিসকাস করে জানাও যে কবে তোমরা দিতে চাচ্ছ। জাস্ট আধা ঘন্টার একটা এক্সাম, এটা তো আহামরি কোনো ব্যাপার না, তাই না? ইভেন চাইলে 5টার পরেও কোন একদিন ম্যানেজ করতে পারো যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। জাস্ট আধা ঘন্টা, 5টার পরে করলেই ভালো হয় স্যার। সেটা এখন তোমরা নিজেরা দেখো ডিসকাস করে তোমরা কবে টাইম ম্যানেজ করতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, স্যার আমরা সিআরদের সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেব। ওকে, ঠিক আছে, ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্সটা কি নেবেন না? আচ্ছা একটু ওয়েট, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব, একটু ওয়েট। সৌরভ হোসেন মোল্লা, ফিরোজ আহমেদ, মেহেদি হাসান ফাহিম, ইয়েস স্যার। জুবায়েদ আলী হিরো, ইয়েস স্যার। ফাহমিদা মোর্শেদ, ফাহমিদা মোর্শেদ কি আছো? ইউসুফ সাজিদ, ইয়েস স্যার। শাহরিয়ার মাহিন, শাহরিয়ার মাহিন আছো? স্যার ইউসুফ সাহেবকে দেওয়া হয়েছে? ইউসুফ সাজিদ, হ্যাঁ দেওয়া হয়েছে। শাহরিয়ার মাহিন নাই, তাই না? জহির ভাই একটু মিউট করেন। আচ্ছা, বাদাম ফুটের আশেপাশে যে আছো সে একটু দয়া করে মিউট করো, অনেক নয়েজ আসতেছে। পেন্তুল মামা, ইয়েস স্যার। আহসানুল্লাহ আমিন, আহসানুল্লাহ আমিন আছো? ইয়েস স্যার। সুমাইয়া আফরিন, ইয়েস স্যার। জি স্যার। সাজিদ আহমেদ লিমন, ইয়েস স্যার। আব্দুল কাইয়ুম, ইয়েস স্যার। জাহিদুল ইসলাম, ইয়েস স্যার। রবিউল ইসলাম,
Yes, sir. শামসুল আরিফিন, ইয়েস স্যার। শ্রী ব্যাপন কুমার ঘোষ, প্রেজেন্ট স্যার। কাজী শাহিন শাহ মঈদ, Yes, sir. মারুফ বিল্লাহ, ইয়েস স্যার। রাশিদুল ইসলাম, Yes, sir. জহিরুল ইসলাম, ইয়েস স্যার। ফাহিম গালিব, ফারবিজ আলম, Yes, sir. সাগর মিয়া, Yes, sir. তাজরিন তাইরাজ, ইয়েস স্যার। রায়হান ইসলাম রাতুল, ইয়েস স্যার। শামীম ইসলাম, Yes, sir. বখতিয়ার তো ছিল কিছুক্ষণ আগে দেখলাম। স্যার এতক্ষণ লাইনে ছিল। ঠিক আছে, রেফারেন্স দিয়ে দিছি। এবার এটু, সাইমন ইসলাম, ইয়েস স্যার। ফজল রাব্বি, ইয়েস স্যার। ফারহানা জাহান, Yes, sir. আব্দুর রহমান শাওন, Yes, sir. হুসনে ফাহাদ, Yes, sir. মাজহারুল, ছিল তো এতক্ষণ। হ্যাঁ মাজহারুল ছিল, মাজহারুল তো মেসেজ দিছে। ঠিক আছে, জাহিদুর রহমান ফিলিপস, আচ্ছা, কাউসার আলী, স্যার ফিলিপস আছে, ওর একটু ডিভাইসের সমস্যা। ওকে, কাউসার আলী, ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। ঠিক আছে, অন্তর বিশ্বাস, ইয়েস স্যার। পার্সোনালিটা হয়েছে স্যার। হ্যাঁ হচ্ছে, বশিরুল ফাহাদ চৌধুরী, Yes, sir. অন্তর কর্মকার, Yes, sir. গোলাম সারওয়ার জয়, Sir, ছিল তো জয় স্যার। মিথুন খান, ইয়েস স্যার। নূর মোহাম্মদ। Yes, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ল্যাব এখানে শেষ। হ্যাঁ বলো। সাগর মিয়া ওনাকে বলেন আমাদের সাথে যোগাযোগ করতে, আমরা কিন্তু ল্যাব রিপোর্ট 1 অলরেডি সাবমিট করে ফেলছি। হ্যাঁ সাগর মিয়া, তুমি কি আছো? অ্যাটেন্ডেন্স দিয়ে চলে অ্যাটেন্ডেন্স গেছে। তো দিলো, এখন তো খুঁজে পাচ্ছি না। স্যার আমরা মেইল করছি, ফেসবুকে কানেক্ট করার চেষ্টা করছি, কোনোভাবেই তার সাথে কানেক্ট হতে পারতেছি না আর কি। তাহলে সে ল্যাব রিপোর্টে মার্ক পাবে না। ঠিক আছে, এটা কোনোভাবেই অ্যালাউ করা পসিবল না। আমারও সমস্যা হচ্ছে, আমার সব ব্যাকলগ কেউ একজন সাথে যোগাযোগ করছে আর দুইজন কোনো খবরই নেই। সেই ক্ষেত্রে তোমার আমাকে ফর্মালি মেইল দিয়ে জানাবা যে কারা এই কাজগুলো করতেছে। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, মানে এই কোর্সের শুরুতেই বলছিলাম যে মানে ল্যাব রিপোর্টে কয়েকজন কাজ করবে, তারপর একজন দুইজন হচ্ছে চিপা দিয়ে দৌড় দিবে, এই কাজটা অ্যালাউ করবো না। কিন্তু তোমাদের কারণে অন্যরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে, যারা কাজ করতেছো না তাদের কারণে অন্যরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। জি স্যার, এই যে সমস্যা স্যার। আমাকে লিখিতভাবে মেইলে জানাবা, বুঝছো? তাহলে সেই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে সে ল্যাবরেটরি মার্ক ট্রাঙ্কেট করা হবে। স্যার দেখা যাচ্ছে স্যার ফেসবুকে অ্যাক্টিভ সে, কিন্তু মেসেজ দিলে মেসেজ সিন করছে না। তারপরে আমার তো কারো সিনিয়র যারা, তাদের তো পার্সোনাল ফোন নাম্বার আমাদের কাছে থাকার কথা না, নাইও। তো তাদের সিআর এর মাধ্যমেও যোগাযোগ চেক করার চেষ্টা করলেও তারা তাদের হাতেও মানে, অথচ ক্লাস করে অ্যাটেন্ডেন্স দেয়, অ্যাটেন্ডেন্স দেওয়ার পর লিভ নিয়ে নিতেছে। এই ক্ষেত্রে স্যার আমরা তো বসে থাকতে পারি না, আমাদের তো আরো অনেক ল্যাব আছে, আরো 3টা ল্যাব আছে, 3টা ল্যাবের রিপোর্ট আছে। আমরা অলরেডি ল্যাব রিপোর্ট 1 ওনাকে ছাড়াই সাবমিট করে ফেলছি, আর বাকিগুলোও প্রায় কমপ্লিট। আমি আর আমার গ্রুপমেট প্রায় কমপ্লিট, ওগুলো আমরা সাবমিট করে ফেলবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে তো ফর্মালি তুমি মেইল দিয়ে জানিয়েছিলে সাগর মেয়ের ব্যাপারে। তো এরকম কেসে কিন্তু স্যার আমরা কি লিভ নিব? হ্যাঁ, শেষ, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, স্যার ইয়েটা স্যার 36 স্যার প্রেজেন্টে স্যার আমি বের হয়ে গেছিলাম স্যার, ওটা বলছি মেবি স্যার। হ্যাঁ তোমার কথা বলা হয়েছে, তোমার কথা বলছে। জি স্যার, ওকে ধন্যবাদ স্যার। আমি একটু ওয়াশরুমে গেছিলাম স্যার, তখন স্যার অ্যাটেন্ডেন্স দিলেন স্যার। শাহরিয়ার মাহিদ। জি স্যার। ওয়েট দিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো ইনশাআল্লাহ। কথা ছিল স্যার। হ্যাঁ, কার কথা ছিল?
স্যার কাউসার আলী স্যার, আমি গত 2 ক্লাস করতে পারিনি স্যার, আমি হসপিটালে ছিলাম এই জন্য আর কি। স্যার, আচ্ছা এই যে আমি রিপোর্ট টিপোর্ট সব হচ্ছে একসাথে করে জমা দেবো স্যার। ওকে ঠিক আছে 2 ক্লাসের জন্য একটু আমাকে ইয়ে করেন স্যার। ওকে ঠিক আছে ওকে স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা। ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।